বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুবুল স্কুলের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান বেগম, সহকারী শিক্ষক, মাহবুবুল উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দশম শ্রেণী বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে আলোচনা করব। দশম শ্রেণী মানব বিভাগের ছাত্রছাত্রীরা, তোমরা একটু বই খুলো। তোমাদের ইতিমধ্যে আমরা গত ক্লাসেও একটা ক্লাস নিয়েছিলাম। আমরা দেখি তোমাদের ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। সেদিন আমরা সত্তরের নির্বাচন থেকে শুরু করে আইনগত কাঠামোর আদেশ এবং নির্বাচন ব্যবস্থাপনা পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনীতিক দল। দেখো, 1970 সালে নির্বাচনে সমমনা দলগুলো আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করলেও দলীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে নির্বাচনের কথা ঘোষণা করেন। তিনি এককভাবে এই নির্বাচনের কথা ঘোষণা করেন। ফলে 1970 সালে নির্বাচনে রাজনৈতিক দলগুলো পৃথক পৃথকভাবে প্রার্থী মনোনীত করে। মোট 781 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। মোট কতজন প্রার্থী ছিল? 781 জন প্রার্থী ছিল। জাতীয় পরিষদে আওয়ামী লীগের ছিল 162 জন প্রার্থী এবং নির্বাচনী প্রতীক ছিল নৌকা। নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিল নিখিল পাকিস্তানের কেন্দ্রীয় জামিয়াতুল উলামা ও নেজামে ইসলাম 45, ইসলামী গণতন্ত্র 5, জামাতে ইসলামী পাকিস্তান 69, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি 81, পাকিস্তান মুসলিম লীগ কনভেনশন 93, পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিল 50, পাকিস্তান মুসলিম কাইম 65 প্রভৃতি। এগুলো নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। এরপর আসুন নির্বাচনের ফলাফল। এর ফলে কি হয়েছিল? ফলাফলটা লাস্টে কি হয়েছে দেখো। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে 162 আসনের মধ্যে 160টি আসন লাভ করেন। আওয়ামী লীগ 162টির মধ্যে 60টি আসনে 160টি আসনে আওয়ামী লীগ পেয়ে যান। সংরক্ষিত মহিলা আসন সহ আওয়ামী লীগ মোট 167টি আসন লাভ করে জাতীয় পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে সংরক্ষিত মহিলা আসন সহ 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ মোট 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেই সময় জাতীয় পরিষদ সদস্যদের MNA এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের MPও বলা হতো। তখন জাতীয় পরিষদের সদস্যকে বলা হতো MMA এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের বলা হতো MP ও A বলা হতো। ভোটের ফলাফলের মূল্যায়নে দেখা যায়, মোট প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে 75.10% এবং প্রাদেশিক পরিষদে 70.48% ভোট পায়। পরিষদের এমন ফলাফল পূর্ব পাকিস্তানকে একটি পৃথক অঞ্চল এবং বাঙালি জাতিকে একটি স্বতন্ত্র জাতি হিসেবে চিহ্নিত করে। জাতীয় এবং প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবং দলের নেতৃত্ব সরকার গঠন হওয়ার জন্য আইনসম্মত। কিন্তু পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি আরম্ভ শুরু করে। যখন আওয়ামী লীগ তোমার প্রতিদ্বন্দ্বিতা বিজয় অর্জন করেছিলেন, তখন কিন্তু পাকিস্তানের সামরিক শাসন এই যে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিতে গড়িমসি শুরু করে। তিনি 3রা মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদ অধিবেশন জুলফিকার আলী ভুট্টোর প্ররোচনায় 1 মার্চ স্থগিত ঘোষণা করেন। এই ঘোষণার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের ছাত্র, শ্রমিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী তথা সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন স্থানে জনতা পাকিস্তানি সেনাদের আক্রমণ করে। সংঘর্ষে বহু লোক নিহত এবং আহত হয়। ওই দিন ছাত্রলীগের নেতারা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এই সংগঠনের উদ্যোগে 2রা মার্চ দেশব্যাপী ধর্মঘট আহ্বান করা হয়। সেদিন 2রা মার্চ যখন গড়িমসি শুরু করে দিল, তখন দেশব্যাপী স্বাধীন সংগ্রাম পরিষদ গঠন করা হয় এবং 2রা মার্চ করলো? দেশব্যাপী ধর্মঘটের আহ্বান করেন। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ছাত্র সমাবেশ বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 3রা মার্চ ছাত্রলীগ পল্টন ময়দানে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে প্রধান অতিথির ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমাবেশ ছাত্রলীগ 5 দফা প্রস্তাব গ্রহণ করে এবং স্বাধীনতার ইশতেহার নামে চিহ্নিত করা হয়। এতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ঘোষণা করা হয়। এছাড়া 6 মাস পর্যন্ত প্রতিদিন
অর্ধবেলা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। তখন কি করলো 6 মার্চ 2রা মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত কি করলো অর্ধবেলা হরতাল দিল। ছাত্রদের এই ইশতেহারের প্রতি সমর্থন জানিয়ে শ্রমিক কর্মকর্তা কর্মচারী তথা আপাময় জনসাধারণ সক্রিয়ভাবে হরতাল পালন করে। তখন আপাময় জনসাধারণ সক্রিয়ভাবে হরতাল পালন করেছেন। ঢাকা বেতার টেলিভিশন শিল্পীরা অনুষ্ঠান বর্জন করে, ছাত্র শিক্ষক আইনজীবীরা তাদের কর্মস্থল ত্যাগ করে বা আন্দোলনে একাত্মতা ঘোষণা করে। এই 3 দিনের হরতালে ঢাকা সহ সমগ্র দেশে আন্দোলন তুঙ্গে উঠে বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে বহু লোক আহত নিহত হয়। এই এখনো পরিস্থিতিতে ভীত সন্ত্রস্ত হয়ে অগত্য 6 মাস বেতার ভাষণে 25শে মার্চ পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। তবে তার ঘোষণা বাংলাদেশের বিক্ষুব্ধ মানুষকে আশ্বস্ত করতে পারেনি। বাঙালির অভিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ঘোষণা আস্থা রাখতে পারেননি। ফলে আওয়ামী লীগের পক্ষ থেকে 7 মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান সামরিক শাসন বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনসভার আয়োজন করা হয়। নির্বাচনের গুরুত্ব, এবারে গুরুত্ব কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের পিছনে 1970 সালের নির্বাচনের গুরুত্ব ছিল অনেক। 1954 সালে প্রাদেশিক নির্বাচনের পরে এটি ছিল সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ একমাত্র জাতীয় নির্বাচন। 1947 সালের পর থেকে বাঙালি জাতি ভাষা সাহিত্য সংস্কৃতি সর্বক্ষেত্রে যে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল, 1970 সালের নির্বাচন তার বিজয় অর্জিত হয়। এছাড়া পূর্বাঞ্চলের জনগণ সাহিত্য শাসনের দেশ দাবি করে আসছিল, তা পশ্চিমাঞ্চলের সরকার অবৈধ বলে ঘোষণা করেন। এই নির্বাচনের ফলে 6 দফা ভিত্তিক সাহিত্য শাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। সর্বোপরি এই এখানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় এলে তিনি তা না করে নিরীহ বাঙালি সেনাবাহিনীকে লেলিয়ে দেয়। শুরু হয় বাংলার মানুষের মুক্তির সশস্ত্র সংগ্রাম, যার পরিণতিতে 1971 সালে 16 ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। দেখো তোমরা, এরপরে আসো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ। 1970 সালের নির্বাচনে সামরিক সরকার নির্বাচিত প্রতিনিধিত্ব ক্ষমতা হস্তান্তর না করায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিরতার সৃষ্টি হয়। সারা দেশে নানা রকম উদ্বেগ উত্তেজনার মধ্যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল জাতির জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা। পূর্ব ঘোষণা অনুযায়ী 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে সমাবেশ লক্ষ লক্ষ জনতার দল নামে। বঙ্গবন্ধু এই সমাবেশে যে ভাষণ দেন তা বিশ্বের ইতিহাসে খ্যাত হয়ে আছে। 25শে মার্চ আল্লুত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধু 4টি দাবি তার ভাষণ উপস্থাপন করেন। এগুলো হলো 1 নম্বর হলো চলমান সামরিক আইন প্রত্যাহার, 2 নম্বর হলো সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, 3 নম্বর হলো গণহত্যা তদন্ত করা এবং 4 নম্বর হলো নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশ কিছু দাবি বঙ্গবন্ধুর ভাষণ উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই সমাবেশে সামরিক সরকারের কড়া নজর ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে, তাই কৌশলগত কারণে প্রত্যক্ষভাবে ঘোষণা দিয়ে পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় তিনি বলেন, প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এই দেশের মানুষকে কি করব? মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তিনি মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশ দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান। তার এই ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে বজ্রকণ্ঠ নামে প্রচারিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে। 2017 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে বিশেষ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ভাষণটি ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য সংরক্ষণের জন্য মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই পর্যন্ত সব স্বীকৃতির মধ্যে ইউনেস্কোর এবার প্রথম পাণ্ডুলিপি বিএনএ অলিখিত এমন কোনো ভাষণকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 7 মার্চের ভাষণ পর্যন্ত পড়েছি। তোমরা এর মাঝে রিডিংগুলো পড়বে, আবার পড়ে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো নৈবেদিক অনেকগুলো কয়ের উত্তর আছে, তোমরা একটু পড়বে এগুলো। আমরা আগামী দিন আবার অসহযোগ আন্দোলন থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, করোনা মুক্ত থাকো, সবাই বাড়িতে নিরাপদে থাকো। আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।